বিগ ব্যাংয়ে কি সময় শুরু জানতে হলে দেখতে থাকুন এই ভিডিওটিতে। এই ভিডিওটিতে বর্ণনা করা হয়েছে সময় শুরুর সময়টাকে এবং বিগ ব্যাং কী বলে এবং তার ভুলগুলো কী। বলতে পারেন সাতকাণ্ড, রামায়ণ পড়ে সীতা রামের মাসি। প্রশ্নটা কেমন অদ্ভুত হয়ে গেল না? কিন্তু যৌক্তিক কারণেই প্রশ্নটা তুলতে হচ্ছে। সাধারণ আপেক্ষিকতায় যদি পদার্থবিজ্ঞানের শেষ কথা হতো তাহলে বিগ ব্যাংকে সময় শুরু হিসেবে ধরা যেত, কিন্তু অন্য প্রশ্নটা তুলে দেয় স্ট্রিং থিওরি বা কোয়ান্টাম গ্র্যাভিটি। গত শতাব্দীর 90 দশক পর্যন্ত মনে করা হতো বিগ ব্যাংয়ের মাধ্যমে সময় শুরু হয়েছে। এর আগে সময়ের অস্তিত্ব ছিল না। কেন ছিল না? কারণ আমাদের 1380 কোটি বছরের ইতিহাস যদি পিছিয়ে নিতে শুরু করি তাহলে এ শেষ হবে একটি উত্তপ্ত ঘনবিন্দুতে, যে বিন্দুতে আসলে পদার্থবিজ্ঞানের সমস্ত আইন ভেঙে পড়ে। সেই বিন্দুটাকে বলে সিঙ্গুলারিটি। সিঙ্গুলারিটি এমন বিন্দু যেখানে মহাবিশ্বের সমস্ত ভর শক্তি আটকে ছিল। তারপর একসময় প্রচণ্ড এক বিস্ফোরণে বস্তুগুলো আলাদা হয়ে যায়। স্থানকালে জন্ম হয় মহাবিশ্বের। তারপর দ্রুত প্রসারিত হতে থাকে মহাবিশ্ব। এমন সিঙ্গুলারিটির ধারণা আছে ব্ল্যাক হোলেও। একটা অতিকায় নক্ষত্র জ্বালানি শেষ করে হঠাৎ নিজের কেন্দ্রের দিকে ভেঙে পড়ে এক সময়। কেন্দ্রে সেই আকার আয়তনহীন বিন্দুর ভেতর ঢুকে পড়ে নক্ষত্রটির সবটুকু ভর ও শক্তি। সেই বিন্দুটিই হলো ব্ল্যাক হোলের সিঙ্গুলারিটি। এই সিঙ্গুলারিটিতেই পদার্থবিজ্ঞানের সমস্ত আইন ভেঙে পড়ে। বিজ্ঞানীদের কাছে সিঙ্গুলারিটি অস্বস্তিকর বিষয়। যেখানে মহাবিশ্বের কোনো আইনই চলে না সেখানে আপনার করার কিছুই থাকে না। ব্ল্যাক হোলের সিঙ্গুলারিটি এখনও বলা তাবিয়াতে আছে, কিন্তু বিগ ব্যাংয়ের সময়কার সিঙ্গুলারিটি প্রায় বাতিলের খাতায় পড়ে গেছে। তাই সিঙ্গুলারিটিতেই সময় শুরু একথা বলতে এখন পদার্থবিজ্ঞানীদের অস্বস্তি লাগার কথা। আর অস্বস্তিটা তৈরি করেছে স্ট্রিং থিওরি। বর্তমানে থিওরি অফ এভরিথিং বা সব কিছু তত্ত্ব হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে স্ট্রিং থিওরি। কণা জগৎ থেকে মহাজগৎ, তাত্ত্বিক পদার্থবিজ্ঞান, কসমোলজি ও জ্যোতির পদার্থবিজ্ঞানের সব সমস্যার সমাধান আছে এই তত্ত্বে। আইনস্টাইনের বিশেষ ও সাধারণ অপেক্ষিকতার ব্যাখ্যা যেমন স্ট্রিং থিওরিতে মেলে, তেমনি কোয়ান্টাম বলবিদ্যার অদ্ভুত আইনের ব্যাখ্যাও দিতে পারে স্ট্রিং তত্ত্ব। তাই পরীক্ষামূলক কোনো প্রমাণ এখনও পাওয়া না গেলেও এই তত্ত্বটাই সবচেয়ে শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। স্ট্রিং তত্ত্ব বিগ ব্যাংয়ের সিঙ্গুলারিটিকে খারিজ করে দেয়, বরং এই তত্ত্ব বলে মহাবিশ্বের জন্ম হলো আগের আরেকটি অবস্থার বা ঘটনার ফল। সেই ঘটনা কি সেটা আমরা এখনও জানি না, কিন্তু সিঙ্গুলারিটির মতো আপনাকে মহাবিশ্বের জন্মের আগের কথা ভাবতে বাধা দেয় না এই তত্ত্ব। আগে যেমন বলা হতো বিগ ব্যাংয়ের আগে সময়ের কোনো অস্তিত্ব ছিল না, তাই বিগ ব্যাংয়ের আগে কী ছিল তা নিয়ে মাথা ঘামানোর মানেই হয় না, কিন্তু স্ট্রিং থিওরি আপনাকে সেই নিষিদ্ধ বাউন্ডারি টপকানোর স্বাধীনতা দিচ্ছে। আইনস্টাইনের জেনারেল থিওরি অব রিলেটিভিটির সমাধান ও মহাকাশ পর্যবেক্ষণ করে গত শতাব্দীর বিজ্ঞানীরা নিশ্চিত হলেন মহাবিশ্বের প্রসারিত হচ্ছে। ডি সিটার, জর্জ লেমিত্রি, আলেকজান্ডার ফ্রিডম্যান, উইন হাবলের মতো বিজ্ঞানীরা দেখান মহাবিশ্ব প্রসারিত হচ্ছে অনেকটা বেলুন ফোলানোর মতো করে। একটা বেলুনের গায়ে ফুটকি আঁকুন, তারপর ফু দিয়ে ফোলান। দেখবেন বেলুনের ভেতর বাতাস যত বাড়ছে বেলুন তত প্রসারিত হচ্ছে। এর গায়ে আঁকা ফুটকিগুলোর মতো পরস্পরের কাছে থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক এভাবে মহাবিশ্বের প্রসারণ ঘটেছে। প্রসারণ যদি ঘটে তাহলে কি মহাবিশ্বের সব গ্যালাক্সি আগে একসঙ্গে ছিল? এই প্রশ্ন মনে জেগেছিল জর্জ লেমিত্রি। তাই যদি হয় একসঙ্গে থাকা অবস্থায় নিশ্চিত হঠাৎ কোনো বিস্ফোরণে এরা চারপাশে ছড়িয়ে পড়ে, আর সেই ছড়িয়ে পড়া আজও অব্যাহত রয়েছে মহাবিশ্বের প্রসারণ হিসেবে। লেমিত্রির ভাবনাকে আসলে এগিয়ে নিয়েছিলেন রুশ মার্কিন জ্যোতির পদার্থবিদ জর্জ গ্যামো আর তার গবেষক রলফ আলফার। তার বিগ ব্যাং তত্ত্ব দাঁড় করান 1948 সালের দিকে। 1960-এর দশকের শেষ দিকে ব্রিটিশ তাত্ত্বিক গণিতবিদ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং ও রজার পেনরোজ সিঙ্গুলারিটি তত্ত্ব দাঁড় করান। তারা দেখান প্রসারিত মহাবিশ্বকে যদি পেছন দিকে প্রবাহিত করা হয় তাহলে মহাবিশ্বের সকল বস্তু কণা একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে, আর সেই বিন্দুর ভেতর কী ঘটছে তা আমরা জানতে পারবো না। তারা ব্ল্যাক হোলের জন্য এমন সিঙ্গুলারিটি তত্ত্ব প্রস্তাব করেছিলেন, কিন্তু স্ট্রিং তাত্ত্বিকরা এসে সেই মহাবিশ্বের সিঙ্গুলারিটিকে কুঠারাঘাত করেছেন। মহাবিশ্বের ইতিহাস ব্যাখ্যায় বিগ ব্যাং অতি সফল এক তত্ত্ব, কিন্তু এই তত্ত্বে কিছু অসুবিধাও ছিল। সবচেয়ে বড় সমস্যা হলো দিগন্ত সমস্যা। মহাবিশ্বের আকার বিশাল, কিন্তু এর সর্বত্র গড় তাপমাত্রা সমান। এত বিশাল যে মহাবিশ্ব তার দুই প্রান্তের তাপমাত্রা কীভাবে সমান হলো এটা বিজ্ঞানীদের জানা ধাঁধা, আর এই ধাঁধার নামই হলো দিগন্ত সমস্যা। সমস্যা আরও আছে। হিসাব মতো মহাবিশ্ব ফ্ল্যাট ও সমতল। এত বিশাল মহাবিশ্বকে সমতল হতে হলে এর সব অঞ্চলে শক্তি ঘনত্ব সমান হতে হবে। শক্তির এই ঘনত্ব সব জায়গায় সমান হতে হলে বিগ ব্যাংয়ের সময় শক্তি সমন্বয় কীভাবে হয়েছিল এটাও বিজ্ঞানীদের কাছে এক ধাঁধা।
মহাবিশ্বের প্রসারণ হচ্ছে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু খুদ এক বিন্দু থেকে আজকের বিশাল আকৃতির মহাবিশ্ব কেন হলো, এরও কোনো ব্যাখ্যা নেই মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং তত্ত্বে। তাহলে কি বিগ ব্যাং তত্ত্বের শেষ কথা নয়? সবচেয়ে বড় সমস্যা হলো বিগ ব্যাংয়ের আগে কী ছিল, সে বিষয়ে আসলে কোনো তথ্যই দিতে পারে না বিগ ব্যাং থিওরি। এই সমস্যার সমাধান করতে আবির্ভাব হলো এক মার্কিন বিজ্ঞানীর গত শতাব্দীর 80-এর দশকে। ভদ্রলোকের নাম অ্যালেন গুড। তিনি ইনফ্লেশন তত্ত্বের প্রবক্তা। 1979 সাল। অ্যালেন গুড আসলে ভেবেছিলেন বিগ ব্যাংয়ের ওই সময়গুলোর কথা। হঠাৎ তিনি ইউরেকা মোমেন্টার দেখা পেয়ে যান। অনেক হিসাব নিকাশ করে দেখেন বিগ ব্যাং থিওরিতে যেভাবে মহাবিশ্বের প্রসারণের কথা বলা হয়েছে, এভাবে যদি না ঘটে মহাবিশ্বের বেড়ে ওঠার প্রক্রিয়া, তাহলে সমস্যাগুলো সমাধান হয়ে যায়। হঠাৎ একটা বিস্ফোরণ, তারপর ধীরে ধীরে বস্তুপিণ্ডগুলো ছড়িয়ে পড়া, এর বদলে যদি বিশাল সম্প্রসারণ হয় তাহলে অনেক প্রশ্নের সমাধান বেরিয়ে আসে। গুড হিসাব কষে দেখেন বিগ ব্যাংয়ের 10⁻⁻36 সেকেন্ড হঠাৎ করে মহাবিশ্ব স্ফীত হতে শুরু করেছিল। সেই স্ফীতি এতটাই দ্রুত ঘটে, মহাবিশ্বের বস্তুগুলো সম্প্রসারিত হয়ে আলোর চেয়ে অনেক বেশি গতিতে। এই স্ফীতির স্থায়িত্ব ছিল মাত্র 10⁻⁴ সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময় মহাবিশ্বের সম্প্রসারণ হয় 10⁻26 গুণ। এই স্ফীতি তত্ত্ব গুড দিলেন এবং একই সঙ্গে তিনি হিসাব কষে দেখিয়ে দিলেন মহাবিস্ফোরণের আগ মুহূর্তে কোনো সিঙ্গুলারের অস্তিত্ব ছিল না, বরং বিগ ব্যাংকে তিনি দেখালেন আগের কোনো ঘটনার ফল হিসেবে। এর মধ্যেই একটা নিষিদ্ধের আগল ভাঙলেন তিনি। আগে যেখানে বিগ ব্যাংয়ের আগে কী ছিল এ প্রশ্ন তোলায় নিষিদ্ধ ছিল, বিজ্ঞানীরা এই প্রশ্নকে রীতিমতো বাঁকা চোখে দেখতেন। এই বিষয়ে তাদের যুক্তি ছিল উত্তর মেরু বিন্দুর মতো। উত্তর মেরুতে যদি আপনি কখনো পা দেন, তাহলে সেখানে থেকে যেদিকেই তাকান শুধু দক্ষিণ দিক দেখতে পাবেন, শুধু মেরুবিন্দুটাই উত্তর, পূর্ব পশ্চিমের কোনো বলাই নাই। কিন্তু মেরুবিন্দু থেকে যদি সামান্য পরিমাণও সরে আসেন, তাহলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 4টি বিন্দুরই অস্তিত্ব মিলবে। তাই উত্তর মেরু বিন্দুতে গিয়ে যদি পূর্ব আর পশ্চিম দিকের খোঁজ করেন, সেটা মোকামির নামান্তরই হবে। দক্ষিণ মেরুর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। বিজ্ঞানীদের আগের যুক্তি ছিল অনেকটা এরকম, বিগ ব্যাংয়ের আগে কী ছিল সে প্রশ্ন করা বোকামি, কিন্তু গুড সেই নিষেধাজ্ঞা ভাঙলেন। গুড বলেছিলেন বিগ ব্যাং আগের কোনো ঘটনার ফল। সেই ঘটনা যাই হোক না কেন, সেটা নিয়ে আপনি প্রশ্ন করতেই পারেন, বলতে পারেন ঘটনা কী এবং কখনকার ঘটনা। এই প্রশ্ন করতে পারার অর্থ বিগ ব্যাংকে আপনি সময়ের শুরুর দিগন্তরেখার বলতে পারেন না, আপনার দৃষ্টি সেই দিগন্ত পেরিয়ে বহুদূর প্রসারিত করতে পারেন। এমন প্রশ্ন হলো সময়ের ব্যাপারে আমরা প্রশ্নের সীমা কতদূর পর্যন্ত প্রসারিত করতে পারি। প্রশ্নের জবাব পেতে হলে জানতে হবে স্ট্রিং থিওরি ও মহাবিশ্বের জন্ম সম্পর্কে কী বলছে অ্যালান গুড আর তার সগবেষকরাই বা এ বিষয়ে কী মত। আগামী পর্বে আমরা সেই ব্যাখ্যা জানার চেষ্টা করব। তাই এই ব্যাখ্যা যদি জানতে চান, সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি।